হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো, সুন্দর, সুস্থ এবং হাসিখুশি আছেন। আমি শম্ভু মুখার্জি অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ সোমবার। তো প্রথমেই আমি বলি যে দেখুন, ঘটনা আমি যাই বলি, কোনো ঘটনা দ্বারা কেউ প্রভাবিত হবেন না। তখনকার মতো শুনবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন। আমি প্রায় সব কমেন্টেরই কিছু, কিছু যারা জিজ্ঞাসা করেন যতটা আমি ঘটনার মধ্যে জানি আমি উত্তর দিই। বাকিটা গল্প বহির্ভূত যদি কিছু হয় বা ঘটনা বহির্ভূত যদি কিছু হয় আমি কিন্তু বলতে পারবো না, তাহলে যে পাঠিয়েছে তাকে জিজ্ঞাসা করে আমাকে বলতে হবে। তো আজকে পশ্চিম মেদিনীপুরের পরে ঘটনা বলবো, এবং এই পশ্চিম মেদিনীপুরের পরে ঘটনা বলতে গিয়ে আহ, এর আগে কিন্তু আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে। এবং যে মেয়েটি ঘটনাটা পাঠিয়েছিল পশ্চিম মেদিনীপুর থেকে, সেই পাঠিয়েছে আজকের এই ঘটনা। তো ওই প্লটের পরেই তো আমি এর আগে যখন পশ্চিম মেদিনীপুরের সেই, আপনাদের মনে আছে, ওই বলেছিলাম সেই গরুর গাড়ির কনভয় নিয়ে সদরে যেতেন এর মামা দাদু মেয়েটির, তো সেইটা শুনে অনেকে প্রভাবিত হয়েছিলেন, আমি কমেন্ট সেকশন আমি পেয়েছিলাম। ঠিক আছে, তাই বলছি কেউ এই ধরনের ঘটনায় প্রভাবিত হবেন না। মনোযোগ দিয়ে খালি গল্পটা শুনবেন, গল্পের আনন্দ নেবেন বা ঘটনার আনন্দ নেবেন। ঘটনাটা কত যুগ আগে ঘটা মেয়েটিও জানে না, আমিও জানি না, এবং সম্ভবত মেয়েটির মা ঠাকুমা তারাও জানেন না। তবে এই ডালিয়া বলে মেয়েটি, তার মা ঠাকুমা এবং বাই চান্স অফ গড দিদা, বাই চান্স অফ গড দিদা বলছি কেন, কারণ দিদার বেঁচে থাকার কথা না, দিদা মারা যেতেন, কারণ ঘটনাটা দিদার সাথেই ঘটেছিল। এবং এদের বাড়িতে, এই ডালিয়াদের বাড়িতে, ডালিয়ার ঠাকুরদার যে বাড়ি, হুম, সেখানেই ঘটনাটা ঘটে। এবং তার সাথে আরেকজন ছিল, সেটাও আমি নিয়ে আসবো কে তার সাথে ছিল। তো সেই জন্য আমি বলছি যে তার দিদার মুখ থেকেও সে শুনতে পেয়েছিল এই ঘটনাটা, মা ঠাকুমার দিদা যখন সে বড় হয়েছে তখন সেই ঘটনাটা শুনেছে। এবার ঘটনাটা কি ছিল আপনাদের আমি বলি, শুনুন। ঘটনাটা ছিল এই ডালিয়ার যে ঠাকুরদা, আপনারা আগেও আমার এই পশ্চিম মেদিনীপুরে এনার পরে আমার আছে, একজন নামও বলেছিলেন, শ্রীশ ঘোষ। আপনি প্রায় অনেকটা ধারে কাছে গেছেন, কিন্তু শ্রীশ ঘোষ না, পদবী ঘোষ, কিন্তু শ্রীশচন্দ্র ঘোষ না, অন্য। তা যে দাদাভাই লিখেছিলেন নামটা প্রায় তার ধারে কাছে গিয়েছিল। যাই হোক, তা এই ডালিয়া বলে যে মেয়েটি, এ তো জমিদার পরিবারের কন্যা, তো এবং জমিদার বাড়ির নাতনি। তো ঘটনাটা হলো যে এই ডালিয়ার যে ঠাকুরদা, যিনি বাবার বাবা, তিনি তো খুব শিক্ষিত ছিলেন এবং খুব উচ্চ পদে চাকরি করতেন। ইনি খুব উচ্চ পদে চাকরি করতেন এবং প্রচুর জায়গা জমি এনার ছিল, প্রচুর, মানে লট অফ ল্যান্ডস, একটা জমিদারি বলতে যা বোঝায়। এবং আমি বলেছি যে এনাদের বাড়িতে কিন্তু মানে অতিথিশালা ছিল, রাস পূর্ণিমার যে পুজো হতো, রাসের পুজো হতো, মন্দির ছিল, হ্যাঁ, সামনে একটা খোলা উঠোন ছিল। ওই উঠোনে বসে থাকলে বা বারান্দায় বসে থাকলে সামনে সদর রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে সবটা দেখা যেত। সব বলেছিলাম, আপনাদের মনে আছে যারা শুনেছিলেন। তো যাই হোক, এই মেয়েটির, এই ডালিয়ার দাদু যখন রিটায়ার করেন, তখন জমিদারি প্রথাটা অনেকটা বিলোপ হয়ে গেছে। মানে আস্তে আস্তে জমিদার টমিদার বলে আর কিছু নেই। মানে অনেক কিছু সম্পত্তি বা অ্যাসেট বা ল্যান্ড বলুন, ওগুলো ভেস্ট হয়ে যায়। তো উনি করেছিলেন কি, উনি তো খুব করিতকর্মা লোক। উনি আফটার রিটায়ারমেন্ট, ওনার রিটায়ারমেন্টের পরে উনি মোটামুটি ওনার বাড়ির যে বিশ্বস্ত চাকর, ওনার যে বিশ্বস্ত কর্মচারী যারা ছিল, কাউকে উনি কিন্তু প্রবঞ্চিত করেননি। উনি তাদের জমি জমা দান করেছিলেন, তাদের নামে লিখে দিয়েছিলেন এবং তারা তাদের সেটেল করে দিয়েছিলেন, সবটাই সেটেল করে দিয়েছিলেন। এবং নিজের জন্য, নিজের জন্য বা নিজের একমাত্র ছেলে তার জন্য যা যেটা রেখেছিলেন, সেটা দেখাশুনো করবার জন্য মানে অনেক লোকের দরকার। তাহলে বুঝুন যে কতটা জায়গা সবাইকে দেওয়ার পরেও তার ছিল। তা এইবারে নিজের ছেলে বলতে এই ডালিয়ার বাবা, ইনি পুলিশে চাকরি করতেন। মানে মেদিনীপুরের সবাই তো দেখুন একটা লেখাপড়ার জায়গা,
সবাই খুব শিক্ষিত হয় ওখানকার, এডুকেটেড, দেখবেন খুব ভালো ভালো পোস্টে আছে। এই ডালিয়ার বাবা পুলিশে চাকরি করতেন, কিন্তু অন্য জায়গায় পোস্টিং ছিল। এমন না যে পশ্চিম মেদিনীপুরের পরেই পোস্টিং, যে বাড়িতে আসছেন বা এ করছেন, এরকম কোনো ব্যাপার ছিল না। তিনি কিন্তু আসতেই পারতেন না প্রায় বলতে গেলে, ওই 9 মাসে 6 মাসে একবার। তো আফটার রিটায়ারমেন্ট এই ডালিয়ার যে ঠাকুরদা, তিনি অসুস্থ হয়ে পড়েন, এবং অসুস্থ হয়ে পড়ার ফলে কি হয়, তিনি মোটামুটি হাঁটা চলাটুকু করতে পারতেন। ওর মধ্যেও যেটুকু মানে যাকে যা দেবার সেই সমস্ত কিছু সেটেল টেটেল উনি সব করেছিলেন। এরপরে উনি পুরোপুরি বিছানা নেন, অর্থাৎ বেড রিটিন হয়ে যান। আর তখন তো আর জমিদারি প্রথাও নেই, সব বিলোপ হয়ে গেছে। সেই কর্মচারী, সেই বাড়ি ভর্তি সেই দাস দাসী, তারাও নেই। তারাও যে যার জমি জায়গা নিয়ে তারা সেটেল। এইবার বাড়িতে মাত্র 3 জন। কে কে? এই ডালিয়ার মা, ডালিয়ার ঠাকুমা, আর ওই ঠাকুরদা, মানে ওই জমিদার মশাই, এই 3 জন। তো উনি যখন শয্যাশায়ী হয়ে গেলেন, মানে বেড রিটিন বলা যায়, তো ছেলে তো পুলিশে চাকরি করে, অন্যত্র বদলি, সে তো আসতে পারে না সময় মতো। এখন তার দেখভাল কে করবে? ঠাকুরমা যতটা পারতেন এবং ডালিয়ার মা যতটা পারতেন তারা তো করতেন। তো তখন ডালিয়ার ঠাকুমা একদিন ডালিয়ার মাকে বলছেন যে, বৌমা একটা কথা বলি। তো বলছে, হ্যাঁ মা বলুন। তা বলে যে, তোমার মাকে যদি আমি এখানে আসতে বলি তাহলে কেমন হয়? কেন, ডালিয়া বলছে যে, আমার মার যখন বিয়ে হয় তার আগে আমার ওই মামা দাদু মারা গেছে। মানে ডালিয়ার দাদু যে অরিজিনাল মারা গেছে, মানে মায়ের বাবা মারা গেছিল। তা বলে উনিও তো একা মানুষ, বৌমা, তা যদি আমাদের এখানে এসে থাকেন তাহলে খুব ভালো হয়। মানে একসাথে 2 বুড়ি গল্প করতাম, রান্না বান্না করতাম, আর একটু রোগীর সেবা শুশ্রূষাও হতো। তা খারাপ বলেননি, ঠিকই বলেছেন। তো সেটা শুনে ডালিয়ার মা বলেছেন, হ্যাঁ আমি তাহলে মাকে খবর দিই। তো মাকে খবর দিয়েছেন। তা খবর দেওয়ার পরে উনি চলে এসছেন। এবং আপনাদের একটা কথা বলে রাখি, এই যে ডালিয়ার ঠাকুমা এবং ডালিয়ার দিদা, ডালিয়ার মায়ের বিয়ে হওয়ার আগের থেকেই কিন্তু এরা দুজনের পূর্ব পরিচিত ছিলেন। মানে একজন অপরকে চিনতেন এবং তাদের মধ্যে আলাপ কথাবার্তাও হতো, বোঝা গেছে। এরপরে বিয়ে হয়। তা ডালিয়ার দিদা তো এই বাড়িতে এলেন। তো আসার পরে তো 2 বেয়ান বসে গল্প করেন, তরকারি কাটেন, রান্না করেন, আবার রুগীর সেবা শুশ্রূষাও করেন। কিন্তু ডালিয়ার দিদা দেখলেন যে একজন পুরুষ মানুষের বড় অভাব। কারণ তিনি জানেন যে তার জামাই এখানে থাকে না, পুলিশে চাকরি করে। হ্যাঁ, সে 9 মাসে 6 মাসে হয়তো একবার আসতে পারে। সে তো তার বাবাকে মানে মানে ভালোভাবে দেখতেও পারে না, আসতেই পারে না, তার দেখবে কি করে? এবারে পুলিশের চাকরি জানেন, ছুটি ছাটা তো একেবারেই থাকে না। তো ডালিয়ার দিদা তখন ডালিয়ার ঠাকুমাকে বললেন যে, বেয়ান, একটা জিনিস এই বাড়িতে কিন্তু একটা পুরুষ মানুষের দরকার। একজন পুরুষ মানুষের কিন্তু খুব দরকার। তা আপনি যদি বলেন আমি তাহলে গয়াকে নিয়ে আসি। এই গয়ার কথাটা একটু বলে দিই। এই গয়া হচ্ছে এই ডালিয়ার দিদার পালিত পুত্র, রাজবাড়ির গিন্নি। তো এই ছেলেটিকে, অনাথ ছেলেটিকে নিজে লালন পালন করে মানুষ করেছিলেন, নিজেদের ছেলের মতো, নিজেদের ছেলের সঙ্গে মানুষ করেছেন, তাকে দাঁড় করিয়েছেন, তাকে সেটেল করিয়েছেন, সেই গয়ার বিয়ে দিয়েছেন। গয়ার 2 ছেলে, তারা বড় হয়েছে, তাদের ছেলেপুলে হয়ে গেছে। গয়ার বয়স তখন 48 কি 49 বছর বয়স, কিন্তু দেখলে বোঝা যায় না, দেখলে মনে হয় একটা যুবক, শক্ত সামর্থ্য লোক। আর এই গয়া ডালিয়ার দিদাকে মামা বলে সম্বোধন করত। তা তখন ডালিয়ার ঠাকুমা বললেন, এ তো খুব ভালো হয়, বেয়ান আপনি গয়াকে নিয়ে আসুন এখানে। বলে আমি বললেই ও চলে আসবে। তা ডালিয়ার দিদা সে গয়াকে যেয়ে বলেছেন, গয়া, তুই আমার সঙ্গে যাবি। তা গয়া বলছে, কোথায় যাব মা?
তা বলছে আমার মেয়ের বাড়ি। তখন বলছে ও বোনের বাড়ি। বললো হ্যাঁ, দেখ ওই আমার মেয়ের শ্বশুর, তার তো অবস্থা খুব খারাপ, তিনি বিছানায় শয্যাশায়ী, বাড়িতে একটা পুরুষ মানুষ নেই, জামাই বাইরে তো পুলিশে চাকরি করে, সেও তো আসতে পারে না, তা তুই চল, আর জমি জায়গা দেখাশুনো করবারও লোক নেই, যত জমি জায়গা আছে। তা গয়া বললো হ্যাঁ মা চলো, বোনের বাড়িতে যাব। এই গয়া মামা এইখানে আসলো। এটা কিন্তু ডালিয়া দেখেনি, ডালিয়ার তখন জন্ম হয়নি, সুতরাং গয়া মামাকেও সে দেখেনি, সে তার দাদু, যে মামাবাড়ির যে দাদু তাকেও দেখেনি, এবং ঠাকুরদাকেও সে দেখেনি। সে জন্মের পরে বড় হয়ে এই ঘটনাগুলো শুনেছে তার মা, ঠাকুমা, দিদার কাছ থেকে। তো যাই হোক, গয়া মামা তো এই বাড়িতে এলেন। তো গয়া মামা এই বাড়িতে আসার পরে একটু এই বাড়িটার একটু বেশ সুবিধে হয়ে গেল, এবং সেটা ডালিয়ার ঠাকুমাও টের পেলেন যে বেশ অনেকটা সুবিধে হয়েছে। এই বাজারঘাট করা, ওষুধপত্র নিয়ে আসা, গরুগুলোকে মাঠের থেকে ঠিক মতো নিয়ে আসা, মানে নানান কাজে অনেক সুবিধে হয়েছে। একটা ছেলে বাড়িতে থাকলে যা হয় বোঝেনি তো। আর এই গয়া মামা খুব মানে শক্ত সামর্থ্য এবং খুব সাহসী লোক। সাহসী এই দুই মহিলাও, ওই ডালিয়ার দিদা এবং ডালিয়ার যে ইনি মানে ঠাম্মা, এরাও তো জমিদার বাড়ির বউ, এনারাও প্রচণ্ড সাহস রাখে। তো যাই হোক, গয়া মামা এইখানে আসার পর থেকে গয়া মামার শীতকালে বা বর্ষাকালে গয়া মামা ঘরের ভিতরে শুতো, কিন্তু ঘটনাটা ঘটেছিল গ্রীষ্মকালে, গরমের সময়। এবং আপনারা জানেন যে আমাদের তো এই পশ্চিমবাংলায় গরমটাই বেশি, 6-7 মাস 8 মাস গরমই থাকে, শীত আর কতটুকু, মাঝখানে খানিকটা বর্ষা, তা গরমটাই বেশি। এই গরমকালে গয়া মামা করতো কি, ঘরে কিছুতেই শুতো না, বাইরে শুতো। বাইরে কোথায়? বাইরে একদম যে খোলা উঠোনটা আছে সেই উঠোনে না, ওই উঠোন সংলগ্ন যে বারান্দা, বাড়ির যে বারান্দাটা, ওইখানে একটা খাট পাতা, ওইখানে বিছানা করে গয়া মামা ওইখানে শুয়ে থাকে। তা ডালিয়ার ঠাকুমা বলেছে যে ও বাবা গয়া, তুমি বাবা এই বাইরে শুয়েও না, হ্যাঁ, চারপাশে গাছপালা, গ্রামগঞ্জ জায়গা, হ্যাঁ, এগুলো রাত্রিরে এই বাইরে শোয়াটা ঠিক না। তা গয়া বলে, গয়া ডালিয়ার ঠাকুমাকে বড় মা বলতো। তা বলছে না বড় মা, ও আমার কিছু হবে না, দূর কি হবে, আমি গরমে শুতে পারি না বড় মা ঘরের মধ্যে। দিদাও বলতেন যে ও গয়া তুই ভিতরে শো, তুই বাইরে শুস। বলে মা আমার খুব আরাম হয়, আমি গরম সহ্য করতে পারি না, ওই জন্য আমি বাইরে শুই, তুমি অত ভেবো না, তোমরা শো। কিন্তু গয়া ওখানে থাকতে থাকতে 5-7 মাস ধরে একটা জিনিস লক্ষ্য করছে। জিনিসটা হচ্ছে যে ওই বারান্দায় শুয়ে থাকলে বা বসে থাকলে সামনে বড় উঠোন প্রকাণ্ড, এবং তারপরেই কিন্তু সদর মানে রাস্তাটা চলে গেছে, মাটির রাস্তা চলে গেছে। ওই রাস্তা দিয়ে যে লোকজন যায় পরিষ্কার দেখা যায়। ওই রাস্তার পাড়েই কিন্তু আবার এই ডালিয়ার ঠাকুরদার জমি রয়েছে, প্রচুর জমি, ফাঁকা জায়গা, বিশাল ফাঁকা জায়গা। মানে গয়া মামা ওই খাটে শুয়ে শুয়ে মানে একটা ডাক শুনতে পেত। ডাকটা হচ্ছে ঠিক কিরকম, ঠিক মানে জমিদার বাড়ির ঘড়ি আছে, বড় ঘড়ি, সেই ঢং ঢং করে বাজে, যে একটা যে ঘরে বাজে তার পাশের 3-4টে ঘরে তার আওয়াজ যায়, শোনা যায়, গয়া মামাও শুনতে পেত। এই ঘড়ির আওয়াজ যখন ঢং করে বাজলো রাত্রিরে 1টা বাজে, এই 1টা থেকে 2টো-2:30-টের মধ্যে গয়া মামা 5-7 মাস ধরে দেখে আসছে যে কেউ একজন ওই রাস্তা দিয়ে ডাকতে ডাকতে সোজা বাড়ির পিছন দিকে 3 কোনা বলে একটা জায়গা আছে, সেই দিকে আওয়াজটা চলে যায়। গয়া মামা পরিষ্কার দেখেছে যে কোনো একজন মানুষ ওই রকম ডাকতে ডাকতে যায়। এবং সে কিভাবে ডাকে আপনাদের বলি, হই হই হই, ঠিক এইরকম, যেন কাউকে ডাকছে, কাউকে যেন মানে কোনো সংকেত দিচ্ছে, ঠিক এরকম। গয়া মামা বুঝতে পারে না, কখনো দেখে 2 পায়ে যায়, কখনো দেখে 4 পায়ে, 4 পা অবস্থায় যায়, আবার কখনো দেখে যে মাথায় ভর্তি চুল,
হ্যাঁ, মানে সেই মানে পা পর্যন্ত সেই চুল নেমে গেছে। সেই অবস্থায় ওই রাস্তা দিয়ে ওইরকম ডাকতে ডাকতে ওই পিছনের দিকে 3 কোনা যে জায়গা আছে, ওই 3 কোনা বলে একটা জায়গা আছে, ওখানে 13-14 বিঘে জমি আছে, ওইটাকে 3 কোনা বলে। ওর পাশে কিছু জঙ্গলও ছিল। তো ওই দিকে আওয়াজটা চলে যায়। আবার আওয়াজটা ধীরে 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 ওখান থেকে এসে রিটার্ন করে বাড়ির পাশ থেকে ওই রাস্তা দিকে চলে যায়। এটা কিন্তু গয়া মামা খেয়াল করেছে। তা গয়া মামা ভাবে কি যে এক এক দিন এক এক রকম দেখি, কোনোদিন 2 পা, কোনোদিন 4 পা, কখনো দেখি মাথায় চুল ভর্তি মহিলাদের মতো। এরা কি বহুরূপী? এরা কি বহুরূপী সেজে এরকম চুরি ডাকাতি করতে বেরোয়, তাই ওইরকম সংকেত দিতে দিতে যায়? বুঝি না। গয়া মামা কিন্তু এই কথা বাড়ির কাউকে বলেন, এবং এই যে গ্রামে আছে, গ্রামের জমি জমা দেখাশুনো করে, সেখানেও অনেক লোকজন আছে, তাদেরও বলেন, কাউকেই বলেন। নিজে দেখেছে, কিন্তু নিজে আবিষ্কার করতে পারছে না যে এটা কি জিনিসটা, কি ডাকতে ডাকতে যায়। আবার অমাবস্যার রাতে গয়া মামা কিন্তু একে দেখে না। তখন মনে হয় 2-3 জন একসাথে হই হই করে চিৎকার করতে করতে ওই 3 কোণার দিকে চলে গেল। আর আওয়াজটা কিন্তু ঘুরে আর এলো না। ঠিক আছে? তো এটা কিন্তু রোজ হতো না। মাসে এরকম 10 দিন কি 15 দিন এরকম দেখতো গয়া মামা। এটা 5-6 মাস ধরে গয়া মামা ওখানে অনেক দিন ছিল, এবং গয়া মামা ওখানে থাকতে থাকতে এই ডালিয়ার ঠাকুরদা মারা যান। ঠিক আছে? তার সাথে এই ঘটনার কিন্তু কোনো সম্পর্ক নেই। ঠাকুরদাদা বেঁচে থাকাকালীন উনি বারান্দায় শুতেন, তখনই উনি এই দৃশ্য দেখতেন। তো অমাবস্যার রাতে ওই রকম দেখা যায় না, কিন্তু ওই আওয়াজটা পাওয়া যায় এবং মনে হয় রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, এটা বোঝা যায় পরিষ্কার। তা এইবারে অমাবস্যার রাতে এরকম হলো, তারপরে 5-7 দিন চুপ, একদম চুপ, পিন অফ সাইলেন্ট, কোনো আওয়াজ নেই, কিচ্ছু না। আবার 5-7 দিন 10 দিন বাদে যখন ওই মানে একটু বাইরে আলো, মানে পূর্ণিমা লগ্নটা আসছে, তখন বাইরে জ্যোৎস্না, তখন ওই 5-7 দিন পর পর চলতে লাগলো। ওই রাস্তা দিয়ে যাচ্ছে, পরিষ্কার দেখছেন একজন ওই 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 এরম চিৎকার করতে করতে যাচ্ছে। তো মানে গয়া মামা জিনিসটা ঠিক ক্যামোফ্লেজ করতে পারছে না যে জিনিসটা কি ভাই, এইরকম হই হই করে ডাকতে ডাকতে যার অসম সাহস। আমাদের মতো লোক হলে তো আমরা তো মানে ওই রকম দৃশ্য দেখলে যে 2 পায়ে যাচ্ছে বা 4 পায়ে যাচ্ছে, উনি বলছেন যে বহুরূপী সেজে যায় বোধ হয় চুরি ডাকাতি করতে, তাই কোনো সংকেত দেয় এরা। কিন্তু ব্যাপারটা তা নয়, এটা পরে টের পাওয়া গেছে। তা এইরকম একটু একদিনের একটা ঘটনা আমি আপনাদের বলি, ওইটাই মেইন ঘটনাটা। তার আগে এই ডালিয়ার দিদা সম্বন্ধে একটু আমি বলে নিই। ডালিয়ার দিদা তো এখানে এসছেন, মানে বেয়ানের কথা মতো উনি আনিয়েছেন যে বাড়িতে একদম লোকজন নেই। আবার দিদা আবার এই গয়া মামাকে নিয়ে এসছে, তার পালিত পুত্রকে এই বাড়িতে এনে রেখেছে, তো বাড়িতে এখন মোটামুটি লোকজন আছে। এই দিদা, ডালিয়ার দিদার একটা মানে একটু ছুতমার্গ ছিল। এই ছুতমার্গটা কিরকম, মানে ইনি একটু মানে শুদ্ধ বিশুদ্ধ পরিশুদ্ধ এইরকম থাকতে উনি ভালোবাসতেন। আর ছুতমার্গ মানে আপনারা বোঝেন, একটু সূচিবাহী ধরনের। তা এই ঠাকুরদা, ডালিয়ার ঠাকুরদা বাড়ির মধ্যে স্নানের জায়গা করা ছিল, গোল করে ঘেরা, সেখানে পাতকুয়ো ছিল, টিউবওয়েল ছিল। ঠিক আছে? ওখানে ছেলেরা মেয়েরা যা খুশি চান করতো, আর ওখানে তো ধারে কাছে অনেক পুকুর আছে, ছেলেরা সেখানেও সাঁতার টাতার দিয়ে স্নান টান করতো, যাই হোক। আর পায়খানা করতে যাওয়ার জন্য সেটা কিন্তু খোলা প্রান্তরে, এবং সেটাও নিজেদের জমি, ওই ডালিয়ার ঠাকুরদারই জমি, বিশাল এলাকা জুড়ে সেই জমি, সেখানে কিন্তু বাড়ির লোকেরা বাঁধা, সেখানটায় তারা পায়খানা করতে যেত। কিন্তু এই যে ডালিয়ার দিদা, আমি বলেছি একটু শুটমার্গ আছে, ইনি কিন্তু ওই সবাই যে জায়গায় পায়খানা করতে যায় উনি কিন্তু ওখানে যেতেন না। এনার একটা অভ্যাস ছিল, ঘড়ির কাঁটার ঢং 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 3টে বাজবে ইনি উঠে যাবেন, এবং 3টের সময় উঠে উনি মাঠে যাবেন পায়খানা করতে, এবং পায়খানা করে এসে ওই জামা কাপড় কলতলায় সমস্ত সব ভিজিয়ে কেচে নিজে শুদ্ধ হয়ে তারপরে উনি মালা জপ করতে বসবেন, এবং সেটা সূর্য ওঠার আগে। তারপর তিনি সবার মুখটুক দেখবেন। বুঝতে পারলেন? এবার
সবাই যেখানে পায়খানা করতে যায়, ভোর 3টে উঠুন আর যাই উঠুন, উনি কিন্তু সেখান দিকে যাবেন না। তা গয়া কয়েকবার বলেছে যে মা তুমি ওই উঠোন পার হয়ে রাস্তা পার হয়ে ওইখানে যাও কেন? বলে আরে ওটাও তো বেআইয়ের জায়গা। বলে না সে হোক, হ্যাঁ তাও রাস্তা পার হওয়ার রাত্রিরে দরকার কি? তুমি সবাই যেখানে যায় সেখানেই যাও না মা, আমরাও তো সেখানে যাই। তারপরে না রে বাপু দয়া, ও আমার মানে ওখানে আমার লাগে না, আমি একটু শুদ্ধ থাকতে চাই, এই ব্যাপার আর কি, যেটা আমি আপনাদের বললাম। তো এইবারে একদিনের কথা, সেদিন অমাবস্যা ছিল। তো গয়া মামা এরকম শুয়ে আছেন। তো শুয়ে থাকাকালীন গয়া মামা ওই অমাবস্যাতে দেখা যেত না, কিন্তু হই হই করে আওয়াজটা যে যাচ্ছে সেটা পাওয়া যেত। তো ওই রকম একদিন অমাবস্যাতে গয়া মামা শুয়ে আছেন। তা শুয়ে থাকাকালীন ওই শব্দটা উনি শুনতে পেলেন, হই হই এই করতে করতে আওয়াজটা সেই তিনকোনা বলে যে জায়গাটা আছে ওইদিকে চলে গেল। ওই তিনকোনা জায়গাটার একটু ব্যাপারটা বলি, ওটা 13-14 বিঘে জমি। তার আগে একটু জঙ্গল মতো আছে, যেমন কলা গাছ, কুল গাছ, এই গাছ সেই গাছ, যেমন জঙ্গলের মতো জায়গা আছে। ওইটাকে তিনকোনা বলে। ওটাও এই ঠাকুরদা, ওই যে 13-14 বিঘে তিনকোনাটা। তা শুনুন, এইবার হই হই করে সেই অমাবস্যার দিন ডাক্তার ডাকতে চলে গেছে, কিন্তু গয়া মামা দেখলো যে আওয়াজটা কিন্তু আর রিটার্ন করলো না। অন্যান্য বার আওয়াজটা কখনো কখনো পান, তখন দেখেন সেই বাড়ির পিছন দিকে অনেক দূরে আওয়াজটা হই হই করে আসছে, আবার আওয়াজটা আস্তে 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 আওয়াজটা বাড়তে 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 বাড়ির সামনে দিয়ে যেত। কিন্তু সেদিন সেই অমাবস্যায় আওয়াজটা কিন্তু ওই দিকে গিয়ে মিলিয়ে গেল, আওয়াজটা কিন্তু আর রিটার্ন করেনি। ওই হই হই করে আওয়াজটা রিটার্ন করে। তো রিটার্ন না করে তা গয়া মামা তো একটু সজাগ থাকতেন। কেন? কারণ উনি জানতেন যে মা 3টের সময় উঠে, মানে ডালিয়ার দিদা 3টের সময় উঠে উনি পায়খানা করতে যাবেন। তো ওই সময় যাওয়ার সময় উনি গয়া মামাকে বলতেন, এ গয়া আমি কিন্তু যাচ্ছি। তার মানে গয়া মামাকে সজাগ করে দিয়ে যেতেন যে রাস্তা পার হয়ে, উঠোন পার হয়ে, রাস্তাটা পার হয়ে ওপাশের জায়গাতে উনি যে বসে, সেখানে আম গাছ ছিল বড় বড়, ওইখানে বসে পায়খানা করে উনি চলে আসতেন। এটা কাজকর্ম করতেন, মালা জপ টপ করা, স্নান করে এসব করতেন সূর্যাস্তের আগে, সূর্য উদয়ের আগেই করতেন এগুলো। সেই অমাবস্যার দিনে উনি স্বাভাবিক কারণে উনি উঠেছেন 3টের সময়। আর গয়া মামা তার আগে ওই আওয়াজটা পেয়েছে যে হই, ও সেদিন অমাবস্যা ছিল, হই হই করতে করতে কেউ যেন চলে গেল। ডাকটা ওই 3 কোনায় গিয়ে মিলিয়ে গেল, কিন্তু ডাকটা আর ফিরল না। তো দিদা, ডালিয়ার দিদা তো অভ্যাসবশত সেই 3টের সময় উঠে বারান্দায় দাঁড়িয়ে গয়াকে বলছেন, এই গয়া আমি কিন্তু যাচ্ছি। তা গয়া তখন উঠে বসে বলছে, মা তুমি না আজকে বাইরে যেও না, তুমি আজ বাইরে যেও না। তা বলছে কেন রে, বাইরে যাবো না কেন? বলে মা সবাই যেখানে পায়খানায় যায় তুমি সেইখানে যাও মা, আজকে তুমি যেও না ওখানে। তা বলছে কেন? বলে মা তোমাকে কি বলবো, আমি 5-7 মাস ধরে দেখে আসছি একটা জিনিস, কেউ হই হই করে ডাকতে ডাকতে যায়, কখনো তাকে আমি চোখে দেখেছি, আবার অমাবস্যায় দেখা যায় না, তখন মনে হয় 2-3 জন ওই দিক দিয়ে ডাকতে ডাকতে চলে যায়, আবার ডাকতে ডাকতে ফেরে। এটা কি জিনিস মা আমি জানি না, হ্যাঁ তবে এটা কিন্তু আমি দেখেছি। তবে আজকে অমাবস্যা, আজকে ডাকটা কিন্তু এই দিক দিয়ে ডাকতে ডাকতে গেছে, আমি পরিষ্কার শুনেছি এবং আবঝা দেখেছি যে অন্ধকার তো অমাবস্যার বোঝা যায় না, ডাকটা কিন্তু সেই 3 কোণার দিকে সেই যে চলে গেল, ডাকটা কিন্তু আর ফেরেনি। তা মা তুমি আজকে ইয়েতে যাও, ওই সবাই যেখানে পায়খানা করে তুমি সেখানে যাও, আজকে তুমি যেও না। তো তখন ডালিয়ার দিদা বলছেন, ও গয়া, মানে মনে হয় তুই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিস, না আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি? হ্যাঁ, তোকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি, করেছি আমি, তোর বিয়ে দিয়েছি আমি, আর তুই এখন আমাকে ভয় দেখাচ্ছিস? তা বলছে ও মা ভয় না মা, এটা সত্যি, আমি কাউকে কিচ্ছু বলিনি, আজ তোমাকে বললাম, এই 5-7 মাস ধরে আমি এই দেখে যাচ্ছি গো,
মা তুমি যেও না। তা বলে রাগ দেখিনি, তুই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে কী সব স্বপ্ন ফপ্ন দেখেছিস, দিয়ে তারপর আমাকে এখন এই করছিস, যা চুপচাপ শো। এবার গয়া মামা তো চুপচাপ তো শোয়ার লোক না, কিছু একটা আন্দাজ উনি করেছেন যে ডাকটা আজকে গেছে, ডাকটা কিন্তু আর রিটার্ন করেন। এইবারে ডালিয়ার দিদা সেই উঠোন পার হয়ে, রাস্তাটা পার হয়ে, হ্যাঁ ওইখানে অনেক আম গাছ আছে বড় বড়, সে বিশাল শাখা পোশাখা মেলে আছে আম গাছ, সব ওদের ডালিয়ার ঠাকুরদার জায়গা। তো উনি রাস্তাটা পার হয়ে ওই খোলা মাঠে ওই আম গাছের ওইখানটাতে উনি মানে বসতেও পারেননি, সবে গিয়ে দাঁড়িয়েছেন, অ্যাটেনশন নিয়েছেন, বসবেন পায়খানা করতে। গয়া মামা শুনতে পাচ্ছে ওই আওয়াজটা, মানে ঝড়ের গতিতে ওই তিন কোণা থেকে এদিকে এগিয়ে আসছে, হই 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 করে করতে করতে এগিয়ে আসছে। গয়া মামার সঙ্গে সঙ্গে, শুধু গয়া মামার কাছে একটা বড় টর্চ থাকতো, গয়া মামার সঙ্গে সঙ্গে হাতে একটা লাঠি আর এই টর্চ নিয়ে উঠোন থেকে দৌড় দিয়েছে, দৌড় দিয়ে রাস্তার উপর এসছে। রাস্তার উপরে আস্তে আস্তে সেই আওয়াজটা একেবারে কাছে চলে এসছে। গয়া মামা গিয়ে দেখছেন যে মা সেই কাপড় পরা অবস্থায় চুপচাপ এরকম দাঁড়িয়ে আছে, আর গয়া মামা রাস্তার উপরে দাঁড়ানো, আর ঠিক দুজনের থেকে 5-7 হাত দূরে একটা ওইরকম ভয়ঙ্কর মূর্তি, সে দাঁড়িয়ে দেখছে দিদাকে, ডালিয়ার দিদার দিকে তাকিয়ে আছে। তো গয়া মামা বলছে যে তার চোখ মুখ কিছু বোঝা যাচ্ছে না, মুখ বলতে কিছু বোঝা যাচ্ছে না, খালি লাল দুটো চোখ এইটুকু দেখা যাচ্ছে, আর তার চুল বলছে জাং পর্যন্ত ছাড়িয়ে গেছে, জাং মানে জানু পর্যন্ত ছাড়িয়ে গেছে, এত তার চুল। কিন্তু গয়া মামা একটা জিনিস লক্ষ্য করছে, যে জিনিসটা আকৃতিতে অনেক বড় হবে, কিন্তু কেন জানি মনে হচ্ছে সে নিজেকে খুব সংকুচিত করে রেখেছে, খুব ছোট করে রেখেছে, ঠিক এইরকম মনে হচ্ছে গয়া মামার। তা ওই রকম মানে কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড 40 সেকেন্ড ওরকম বিতে গেছে, ওইরকম দেখছে, আর তার মানে রীতিমতো হুঙ্কার ছাড়ছে, সেটা গজরাচ্ছে। তখন গয়া মা বলছে, মা মা ও মা তুমি চলে আসো, মা তুমি চলে আসো। এবার উনি আসবেন কি করে, সামনে তো দাঁড়ানো। বলছে দিদা জান হাতে লিপে, সেই একটা হিন্দিতে প্রবাদ আছে, জান হাতে নিয়ে ওখান থেকে দৌড়তে দৌড়তে রাস্তায় উঠে গেছে। উঠে তখন গয়া মামা বলছে, মা তুমি ঘরে ঢুকে যাও, মা তুমি বাড়ির উঠোনে ঢুকে যাও, মা আমি যাচ্ছি। তো উনি তো দৌড়তে দৌড়তে ওই উঠোনে ঢুকে গেছেন, আর গয়া মামা আস্তে আস্তে পিছনে সরছে, আর ওই মূর্তিটা করেছে কি, গয়া মামার উপরে ঝাঁপ দিতে গেছে, কিন্তু গয়া মামাকে ধরতে পারেনি, গয়া মামা ছিটকে সরে গেছে। এবার তার ঝাঁপ দেওয়ার কারণেই হোক, মানে কোনো শব্দেই হোক, বা বিকট একটা হাওয়াতেই হোক, ওই যে আম গাছ, ওই আম গাছের মুন্ডু ধরে পুরো ডালপালা সমেত ওই রাস্তার পরে এসে পড়ল, মড়মড় করে শব্দ করে রাস্তার উপরে এসে পড়লে, রাস্তা জ্যাম, ওই কাঁচা রাস্তা। গয়া মামা ভিতরে ঢুকে গেল, ব্যাস সব চুপচাপ, আর কোনো হই 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 কোনো শব্দ নেই, সমস্তটাই চুপচাপ হয়ে গেল। গয়া মামা তো ভিতরে চলে এসছেন, আর দিদা, গয়া যে মিথ্যে কথা বলেনি, সত্যি কথা বলেছে, দিদা তার স্পষ্ট প্রমাণ পেয়ে গেছে, কেন দিদা ওই হই হই ডাকটা শুনেছে এবং ওই ভয়ঙ্কর মূর্তিটা দেখেছে। কিন্তু পরদিন সকালবেলায় না দিদা না গয়া মামা কেউই ডালিয়ার ঠাম্মা বা মাকে এই কথা কিন্তু জানায়নি, কিছু বলেনি। এবং শুনুন, পরের দিন, ঠিক তার পরের দিন গয়া মামা মাঠে গেছে, স্বাভাবিক কারণে জমি জমা দেখার জন্য মাঠে গেছে। তো সেখানে কিছু গ্রামের অল্প বয়সী ছেলে, তারাও খেতে কাজ করছে, কিছু প্রবীণ মানুষও আছে বয়স্ক। তা গয়া মামা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বলেছে যে, জানো এইখানে 5-7 মাস ধরে একটা জিনিস দেখছি, বারান্দায় শুয়ে থাকি, উঠোনের ধারে যে বারান্দাটায় শুই, একজন রাত্রিবেলায় ডাকতে ডাকতে যায়, হই 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 করে ডাকতে ডাকতে ওই 3 কোণার দিকে, বাড়ির পিছন দিকে চলে যায়, আবার সেই ডাকটা ঘুরে 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 আবার ইয়ের দিকে এসে আবার চলে যায় লোকটা। তখন সবার চোখ বড় বড় হয়ে গেছে, তারা বলছে, বলো কি, এই তুমি বাইরে শো? তা বলছে, হ্যাঁ আমি তো ওই জমিদার বাবুর বাড়ির বারান্দায়, উঠোনের সামনে যে বারান্দা, ওইখানে আমি শুয়ে থাকি। তারা বলছে, ওরে খবরদার ভাই,
তুমি ঘরের মধ্যে শুয়েও, তুমি বাইরে শুয়েও না, ও কি জিনিস তুমি জানো না? ওই ডাক ডেকে যাওয়া মানে এই গ্রাম বা এখান থেকে 2-3 কিলোমিটার দূরে, ওই 13-14 বিঘে জমি পার হয়ে গেলে 2-3 কিলোমিটার দূরে যে গ্রাম আছে, একটা বা দুটো গ্রাম আছে, এই গ্রামগুলোর মধ্যে যে কোনো 3জন মারা যাবে, যে কোনো 3জন। এই 3টে মাথাও নেবেই। এবার কে মারা যাবে কেউ জানে না। তুমি ভাই, তারা হাত জোর করে বলতে লাগলো, তুমি ভাই সাহস কোথা থেকে পাও, তুমি বাইরে শো? আমরা ওই ডাক শোনার ভয় আমরা সবাই ঘরে শুই, আমরা ঘুমিয়ে পড়ি, আমরা কেউ শুনি না। কিন্তু গড়াই মামার অত্যন্ত সাহস। উনি এইগুলো প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। এরা তো মানে ভয়ে মানে হিম হয়ে গেছে যে এই লোকটার এত সাহস কি করে হয়, যে 5-6 মাস ধরে এটা দেখে যাচ্ছে সমানে। এর তো যে কোনো সময় বিপদ হয়ে যাবে। কিন্তু বড় বিপদ যে গতকালই হতে যাচ্ছিল, সেটা গয়া মামা কিন্তু এদের কাছে কিচ্ছু বলেন, কিচ্ছু বলেন, একদম স্পিকটি নট। তো যাই হোক, এরপরে এরকম ভাবে না 20-25 দিন কেটে গেছে, আর কোনো আওয়াজ নেই, ডাকের আওয়াজ নেই, এর আওয়াজ নেই। গয়া মামা কিন্তু তখন ঘরে শোয়। এইবার এই 20-25 দিন যখন আর কোনো আওয়াজ টাওয়াজ কিছু নেই, এবং গয়াও ঘরে শোয়, গয়া মামা, তো ডালিয়ার দিদা, উনি ওই 20-25 দিন এই দিকের পায়খানাতে যেতেন, এই যে মাঠের, খোলা মাঠে, যেখানে বাড়ির সবাই যায়। এইবার উনি আবার করেছেন কি, সেই বদনায় জল টল নিয়ে উনি অভ্যাসবশত, না বাবা আর তো কোনো আওয়াজ টাওয়াজ নেই, ও কি ছিল কে জানে, এই মনে করে উনি আবার রাস্তা পার হয়ে উনি সেই আম গাছতলায় গিয়ে আবার বসেছে, সেই ন্যাড়া আম গাছতলা। এবারে ওনার পায়খানা টায়খানা হয়ে গেছে, উনি দেখছেন দূরে কেউ একজন কালো ছায়া একটা লোক, সে দাঁড়িয়ে কন্টিনিউ দিদাকে দেখে যাচ্ছে, বিশাল আকৃতি তার। ওইটা দেখে না মানে কোন রকম উনি দৌড়তে দৌড়তে ঘরে ঢুকে গেছে, কিচ্ছু বলেনি, বাড়ির কাউকে কিচ্ছু বলেনি। এরপরে গয়া মামাও দেখছে যে আর তো 25-26 দিন হয়ে গেল, কোনো আওয়াজে দৌড়, গরম লাগে ঘরের মধ্যে। ও আবার অভ্যাস মতো ওই খাটে গিয়ে শুয়েছে, গয়া মামা খাটে গিয়ে শুয়েছে। খাটে গিয়ে যখন শুয়েছে, তখন ওই ঘড়িটাই বাজে 12টার সময়, ঢং 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 করে পেটে 12টা শব্দ হয়। তারপরে 1টার সময় একটা, 2:30-এর সময় একটা, এরকম ঠাং করে আওয়াজ হয়। তখন রাত 1টা বা 1:30, 1টার ঘন্টা পড়ে গেছে, হয়তো 1:30 হবে। গয়া মামা দেখছে যে একটা লোক যে ওই হই 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 করতে যায়, তাকে তো সে চেনে না বা মুখও ভালো করে দেখেনি। দেখছে লোকটা যাচ্ছে কিন্তু হই হই করে আওয়াজ করছে না। লোকটা আস্তে 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 ওই উঠোন দিয়ে গয়া মামার সামনে আসছে, এবং গয়া মামা কিন্তু চোখ অল্প খুলে সব দেখছে। ওই উঠোনের ঠিক গয়া মামা যেখানে শুয়ে আছে তার ঠিক 5-7 হাত দূরে এসে সেটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গয়া মামার নাম ধরে ডাকছে, গয়া, গয়া, গয়া। 3বার ডেকেছে, 3বারই কিন্তু গয়া মামা সাড়া দেয়নি। ধীরে ধীরে দেখলেন ওটা আস্তে 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 বেরিয়ে বাড়ির থেকে চলে গেল। এইবারে 3টের সময় তো গয়া মামার, তো এটা দেখে গয়া মামা কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে এবারে। আগে যে ভয়টা পাচ্ছিল না, যে হই হই করে কে যায়, এবারে কিন্তু গয়া মামা প্রচন্ড ভয় পেয়ে গেছে। তো ভয় পেয়ে গিয়ে গয়া মামা জেগে আছে, জানে যে মা 3টের সময় উঠে আবার অভ্যাসবশত ওই দিকেই না যায়, মাকে সাবধান করতে হবে। ঠিক 3টের সময় ডালিয়ার দিদা উঠেছেন, উঠে তিনি ওইখানে মাঠে যাবেন, তখন বলছে, মা 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 একটু দাঁড়াও। তারপর যে কি হয়েছে, বলে মা আজকে, তখন আমি তো ঘড়ি ইয়ে করিনি, ঘড়ির আওয়াজ শুনেছি 1টা বাজে, তার কিছুক্ষণ বাদে, তুমি ধরো 1:30 হবে, যে ওই হই হই করতে করতে যায়, আজকে তার মুখে কোনো আওয়াজ ছিল না, কিন্তু সে বাড়ির মধ্যে ঢুকে এসে আমার এই 5-7 হাত দূরে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছিল। 3বার ডেকেছে মা, আমি 3বারের একবারও সাড়া দিইনি। এইবার দিদিমার টনক নড়ে গেছে। দিদিমা বলেছেন, এবার বুঝতে পেরেছেন উনি, যে তো খুব মারাত্মক জিনিস, এটা খুবই মারাত্মক জিনিস। এইবারে এটা আর হাইট করা যাবে না কোনো মতে, হাইট করতে গেলে কোনো বিপদ আছে।
বয়স্ক অভিজ্ঞ মানুষ বুঝেছেন। পরদিন এই ঘটনা, গয়ার এই ঘটনা বলেছে, মানে ডালিয়ার ঠাম্মাকে, ডালিয়ার মাকে। সমস্ত ঘটনা শুনে ডালিয়ার ঠাকুরমা, তিনিও জমিদার বাড়ির বউ, সাহসী মহিলা, দিদাও সাহসী, তিনিও জমিদার বাড়ির বউ, তিনি কপালে হাত দিয়ে বলছেন যে বেয়ান কি করেছেন, আপনি একবার জানাননি, একবার প্রয়োজন বোধ করেননি আমাকে জানানোর, যে এত বড় ঘটনা। আমরা তাই ভাবছি যে সবাই মিলে, যে আশেপাশের লোকও ভাবছে যে ওই আম গাছের মাথা ওরকমভাবে খসে পড়লো কি করে রাস্তার উপরে, আমরা তো চিন্তাই করে পাচ্ছিলাম না। আর গয়া, তুমি 5-7 মাস ধরেই দেখেছো, তুমি একবারও বলনি বাবা। তা হচ্ছে বড় মা, আমি প্রথমে ভাবতাম বোধহয় যে এটা বোধহয় চোর ডাকাত বা বহুরূপী। বলে না, এ ডাক সাংঘাতিক জিনিস। এ যখন ডেকে যায় তখন এই যে পাশাপাশি 2-3টে গ্রাম আছে, এর মধ্যে কোনো 3জনের মৃত্যু হবেই, অবশ্যম্ভাবে মৃত্যু হবে, কিন্তু কোন 3জন কেউ জানে না। তাই এটাকে অ্যাভয়েড করি। তোমাকে বারবার বলেছি তুমি বাইরে শুয়ো না, তুমি কথা শোনোনি, তুমি সেই বাইরেই শুলে। আর বেয়ান, আপনারও সাহসের বলিয়ারি, আপনি এই কথাটা আমাকে লুকোলেন কি করে? তখন গয়া মামা বলছে যে হ্যাঁ মা, বড় মা, মানে ডালিয়ার ঠাকুমাকে বড় মা বলতো আর দিদাকে মা। তা বলছে বড় মা, একদিন ওই গরু আমি আনতে গেছিলাম ওই 3 কোণার দিকে, ওই জঙ্গলটার কাছে। তখন গরু আনতে গিয়ে আমি এত হিংস্র আওয়াজ শুনেছি, যেমন মনে হচ্ছে যেন আমাকে মেরে দেবে, ঠিক এইরকম, মানে গজরাচ্ছে কিছু। আরেকজনের সাথে আমি ওখানে কুল পাড়তে গেছিলাম, কুল গাছের। তো তখনও আমি আর সে দুজনেই আওয়াজ পেয়েছি। মা এটা কি? তখন ডালিয়ার দিদাও জিজ্ঞেস করছেন যে বেয়ান এই জিনিসটা কি? তখন বলছে যে এই জিনিসটা একজন বলতে পারবে, যিনি হচ্ছেন, মানে ওনার ছায়াসঙ্গী ছিলেন, মানে ডালিয়ার ঠাকুরদার, তিনি তখনও বেঁচে আছেন। আপনাদের প্রসঙ্গত বলে রাখি যে এই ঘটনা চলতে থাকাকালীনই কিন্তু, ঘটনাটা দাদু মরার আগের থেকেই চলছিল, এর মধ্যে তিনি কিন্তু এক্সপায়ার করে যান। ডালিয়ার ঠাকুরদা এক্সপায়ার করে গেছেন, তারপরে এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে। তো যাই হোক, আমি বলে দিলাম উনি বেঁচে আর ছিলেন না। তো তখন বলছে যে আজকে এতদিন ধরে এই ঘটনা আমাদের চেপে রেখেছো। তা বলছে, যখন দিদা তখন বলছে যে বেয়ান এই ঘটনাটা কি, বলে একজন বলতে পারবে? ওনার ছায়াসঙ্গী ছিলেন উনি, সেই দাদা। তা তাকে ডেকে পাঠালেন উনি, ডালিয়ার ঠাকুমা ডেকে পাঠিয়ে তাকে বললেন যে দাদা, এই এই ঘটনা এই হয়েছে আমার বেয়ানের সঙ্গে আর এই ছেলেটির সঙ্গে। একে লালন পালন করে বড় করে তুলেছেন আমার বেয়ান, এই 5-7 মাস ধরেই দেখছে। এই জিনিসটা কি দাদা? আমি আমার তো স্বামীর মুখ থেকে আমি জিনিসগুলো কখনো শুনিনি বা তার কাছে জানতেও চাইনি। তখন উনি বললেন, বলল হ্যাঁ, ঘোষ মশাই তো চলে গেলেন, আমরা আবাল্য বন্ধু ছিলাম, তার ছায়া সঙ্গী ছিলাম, নিত্যদিনে খেলার সঙ্গী ছিলাম, একসাথে বড় হয়েছি। তবে আমি বা ঘোষবাবু যাই শুনেছি সেটা আমাদের পূর্বপুরুষদের মুখের থেকে, যে কত যুগ আগে আমি বলতে পারবো না। এই যে 3 কোণা জায়গাটা আছে, যেখানে 13-14 বিঘে জমিটা রয়েছে, ও যে কোনো একটা কোণাতে কোনো এক বৃহন্নলাকে, যাকে পাতি বাংলায় হিজড়ে বলে, তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। বলে বলেন কি? বলে হ্যাঁ। বলে আমি দেখিনি, ঘোষবাবুও দেখেননি, তিনিও তার পূর্বপুরুষের মুখে শুনেছেন, আমিও আমার বাপ ঠাকুরদার মুখে শুনেছি। তখন সমাজে নানা রকম কুসংস্কার, কুপ্রথা ছিল। তবে এটা জানা যায় যে এক বৃহন্নলাকে ধরে তাকে জবরদস্তি মাটি খুঁড়ে তার মধ্যে শুইয়ে তাকে মাটি চাপা দিয়ে তাকে মেরে দেওয়া হয়, কবর দেওয়া হয়, জীবন্ত সমাধি যাকে বলে। এবং তারপর থেকে এই জিনিসটা ঘটে চলেছে। এবং যখনই এই ডাক দিয়ে যায়, তখনই কেউ না কেউ, মানে 3টে গ্রাম মিলে অন্তত 3জন মারা যাবে, কিন্তু কোন গ্রামের কজন যাবে জানে না, তবে 3টে মাথা যাবেই। তাই বাইরে না শোয়াই ভালো, বাইরে না শোয়াই ভালো। তিনি এইটুকুই জানেন, এইটুকুই বলে গেলেন। তো যাই হোক, এরপরে
গয়া মামা ঘরের ভিতরে শুতেন, কিন্তু ডালিয়ার দিদা বা ডালিয়ার ঠাকুমা তারা খেয়াল করতেন যে গয়া কারুর ডাকে সাড়া দিচ্ছে ঘুমন্ত অবস্থায়। প্রথমে ভাবতেন বোধহয় যে গয়া বোধহয় জেগে আছে, যেমন ঘুমিয়ে ঘুমিয়ে, হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ কে, ঠিক এইরকম প্রথমে ভাবতেন যে ঘুমের ঝুলে কথা বলে। তারপরে ওনারা খেয়াল করলেন, না, এ তো ঘুমের ঝুলে, ঘুমের মধ্যে কাউকে সাড়া দিচ্ছে। ব্যাপারটা ডালিয়ার ঠাম্মার বা দিদার ভালো লাগেনি। ওনারা গুনিনকে ডেকে মানে মন্ত্রতন্ত্র পড়ে ঝাড়িয়েছিলেন, কিন্তু কিছু হয়নি, লাভ কিছু হয়নি। কেন বলি শুনুন। এই ঘটনার কয়েকদিন বাদে ঝাড়িয়েছেন টাড়িয়েছেন, ওঝা টোঝা এনে সব ঠিক আছে। একদিন দুপুরবেলায় খেয়ে দিয়ে ওই শুয়েছেন, ওই আমাদের গয়া মামা। ঘুম থেকে উঠে গয়া মানে ডালিয়ার দিদাকে বলছেন, মা, মা, আমি বাড়ি যাব, আমার খুব বাড়ির জন্য মন কেমন করছে। তা বলছে, ও গয়া, এখন এই বিকেল, সন্ধে হতে আর একটুখানি বাকি, এই 2.5-3 ঘন্টার পর তোকে তো হেঁটে যেতে হবে। তা বাবা, তোর যদি এখানে থাকতে ইচ্ছে না করে, তাহলে শোন, কাল সকালবেলায় মা আর বেটা দুজনে মিলে আমরা চলে যাব, তোকে তোর বাড়িতে রেখে তারপরে আমি আমার বাড়ি যাব। তা তুই রাত্রে যাস না, এখন সন্ধে হয়ে আসবে। তখন গয়া বলছে, না মা, আমাকে যেতে হবে, আমার বাড়ির জন্য খুব খারাপ লাগছে, আমার বাড়িতে আমাকে যেতেই হবে। তা ডালিয়ার ঠাম্মাও বলেছেন যে, গয়া তুমি কাল সকালে যেও বেয়ানের সাথে। তখন বলছে, না বড় মা, আমাকে আটকিও না, আমাকে যেতে দাও, আমাকে যেতেই হবে, কোনো উপায় নেই। হ্যাঁ, আমার খুব মন ছটফট করছে। তো সেই গয়া তো রওনা হয়ে গেল। কি করবেন, সে 2.5-3 ঘন্টা পথ হেঁটে সে বাড়ির দিকে গেল। যার সময় বলে গেল যে, মা, বড় মা, মা তোমরা খুব ভালো থেকো, বোন তোমরা খুব ভালো থেকো, আমি যদি আবার ফিরে আসি তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। এই কথাটা বলে গেছি। তো চলে যাওয়ার পরে ডালিয়ার মা যিনি, ওনার না একটু খটকা লাগে। উনি পরের দিনকে লোক পাঠান ওই গয়ার বাড়িতে। ওনাদের তো জমিদার মানুষ, তো অনেক বিশ্বস্ত লোকজন ছিল, তাদের কাউকে ডেকে পাঠান, বলে যে অমুক গ্রামে যাও তো, যে খবর নিয়ে এসো তো যে লোকটা ঠিক মতো বাড়িতে পৌঁছলো কিনা। তো সেই লোকটি যখন পরের দিন সকালবেলায় গয়া মামার বাড়িতে পৌঁছলো, যে জানতে পারলো যে আগের দিন রাত 10টায় গয়া মামা মারা গেছে। আগের দিন রাত 10টায় গয়া মামা মারা গেছে। এবং তার ছেলে, 2 ছেলে, ছেলের বউ, তারা বলতে লাগলো যে বাবা কালকে ওই 8:30 নাগাদ বাড়িতে এসে পৌঁছলো, পৌঁছে বলছে যে আমার খুব শরীর খারাপ লাগছে, একটা বমিও করলো, মানে একবার বমি করেছে। তারপরে দাঁড়িয়ে উঠে বলছে যে আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমি আর থাকতে পারছি না, আমাকে যেতেই হবে, আমাকে ডাকছে, আমাকে যেতে হবে, আমি আর থাকতে পারছি না, হ্যাঁ আমাকে যেতেই হবে। এই বলতে বলতে বাবা মাটিতে পড়ে গেল, সব শেষ, সব শেষ হয়ে গেল, বাবা মারা গেলেন। এবার দেখুন, গ্রামের এই ঘটনা, এগুলো তো চাপা থাকে না। এবং গয়া মামা যে জিনিসগুলো দেখেছেন ওই বাড়িতে বসে, এগুলো কিন্তু চাউ রয়ে যায়। আমাদের শহরাঞ্চলে যেমন দেখবেন এখনো কোনো কথাবার্তা এত মানে নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে, খুব একটা ওটা নিয়ে খুব একটা গসিপ টসিপ হয় না। কিন্তু গ্রাম্য সমাজে বা এখনো গ্রামের দিকে ইন্টিরিয়ারে গেলে আপনি দেখতে পাবেন যে কারুর ঘরে যদি কুটোটি নড়ে না, তাহলে কিন্তু সেটা চাউ রয়ে যায়। ফলে এই কথাটা চাউ রয়ে গেছে যে গয়া মা এই জিনিস মানে 6-7 মাস ধরে দেখেছে এবং সে মারা গেছে। এরপর গয়া মামা তো মারা গেল, এরপরে জিনিসটা হলো কি, যে এই ডালিয়ার দিদা তিনি শয্যা নিলেন, অসুস্থ হয়ে পড়লেন। এবং তিনি অসুস্থ হয়ে পড়াতে মানে ডালিয়ার ঠাকুমা প্রচন্ড তৎপর হয়ে গেলেন। ইনি গুনিন নিয়ে আসলেন, গুনিন নিয়ে এসে তাকে ঝাড়িয়ে টাড়িয়ে মানে আপ্রাণ চেষ্টা করতে লাগলেন তাকে বাঁচানোর জন্য। মানে 1 বছর লেগেছিল।
1 ইয়ার মানে আরোগ্য লাভ করতে মানে প্রায় দিয়েছিল। সেই গুণিনের তৎপরতা হোক বা কিছুতেই হোক, তিনি সে যাত্রা রক্ষা পেয়ে গেছিলেন। 1 বছর বাদে তিনি আরোগ্য লাভ করেছিলেন। এবং এই ঘটনা যখন নাকি জানাজানি হয় যে দিদা এরকম অসুস্থ হয়ে পড়েছে, গয়া মামা মারা গেছে, তখন ওখানকার লোকজনদের মধ্যে দেখবেন কখনো যদি একটা কিছু এই বামাল টাইপের কিছু হয়, তখন মানুষ জাগ্রত হয়। সেই গ্রামের মানুষরা আলোচনায় বসলো যে আমাদের তো রাত বিরেতে বেরোতে হয়, কাউকে হয়তো দূরের সদরে হাসপাতালে নিয়ে যেতে হবে, হুম, কোনো কারণে হয়তো বেশি রাত্রে বেরোতে হবে, কারো পড়াশুনো করে ফিরতে হয়তো বাড়িতে দেরি হতে পারে, কিন্তু এই জিনিস কতদিন সহ্য করা যায়? এই জিনিসটাই বা কি? এর একটা বিহিত তো করার দরকার। এই বিহিত করার জন্য গ্রামের সবাই খুব উঠে পড়ে লাগলো এবং অবশেষে তারা উড়িষ্যার ময়ূরভঞ্জ বলে যে জায়গাটা আছে আপনারা সবাই জানেন, উড়িষ্যার ময়ূরভঞ্জে এক গুণিন আছে, নাম করা গুণিনের সন্ধান পেল। সেই গুণিনকে ডাকানো, সেই গুণিনকে আনা হলো। উনি সব দেখলেন ওই 13-14 বিঘা ওই 3 কোণা জায়গা, এবং প্রবীণ যারা আছেন তারাও বললেন যে তারা এটা জানেন যে কোনো এক বৃহন্নলাকে এখানে জীবন্ত সমাধি দেয়া হয়েছিল, কিন্তু কোনটাতে যে দেয়া হয়েছিল সেটা তারা জানেন না। তারা তাদের পূর্বপুরুষের মুখ থেকে শুনেছেন। তো তখন সেই গুণিন বললেন, ময়ূরভঞ্জ থেকে আসা সেই গুণিন বললেন যে ঠিক আছে, আমি কাজ করে দেবো, তবে আমার আরো মানে যে সঙ্গে যারা কাজ করে তাদের আরো 2-4 জনকে চাই, একার দ্বারা হবে না। তো তিনি তার আরো 4-5 জন সঙ্গী তিনি নিয়ে আসলেন, নিয়ে এসে ওখানে ক্রিয়াকর্ম করেছিলেন। এবং কি ধরনের ক্রিয়াকর্ম বা উপাচার করেছিলেন সেটা জানা যায় না, তবে তিনি অনেক কাজ করেছিলেন ওখানে, ক্রিয়াকর্ম করেছিলেন এবং করে ময়ূরভঞ্জে ফিরে গেছিলেন এবং যার সময় বলে গেছিলেন যে আশা করি আর কিছু হবে না। এবং এই ঘটনার পর থেকে নাকি ওই জিনিসটা আস্তে আস্তে স্তীমিত হতে থাকে। তখন হয়তো 3 বছর বা 4 বছর বাদে একবার কেউ ওই হই হই ওই ডাকটা একবার যেন কারো কানে বেজে ওঠে। এরপরে দেখুন, এই ঘটনা ঘটার পরে ডালিয়ার জন্ম হয়েছে, সে স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, বড় হয়েছে, পশ্চিম মেদিনীপুরের শিক্ষিতা মেয়ে, এবং বাই চান্স অফ গড সে তার দিদাকে ফিরে পেয়েছিল। তো যাই হোক, তার মা, তার ঠাম্মা আর তার দিদার মুখ থেকে ডালিয়া এই ঘটনাটা শুনেছে। ডালিয়া আমাকে বলছে, জেঠু ওই যে 13-14 বিঘে ওই যে 3 কোণা বলে যে জায়গাটা, সেই কোন কোণাতে তাকে যে ইয়েটা দেওয়া হয়েছিল সেটা তো জানা যায় না, তবে ওই ময়ূরভঞ্জের ওই গুণিন কাজটা করে দেওয়ার পরে এগুলো অনেক স্তীমিত হয়ে আসে। এখন যেটু অনেক বাড়িঘর হয়ে গেছে, হ্যাঁ, বড় সড়ক হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, কিন্তু যেটু ওই একটা কর্নার, ওই 3 কোণার একটা জায়গা এখনো হন্টেড। সেখানে বড় বড় দুটো গাছ আছে, আর এই জঙ্গলটা নেই। আমাদের বাড়ির যে পিছনে যে কিছু দূর গিয়ে যে বিশাল জঙ্গলটা ছিল, সব কেটে ফেলা হয়েছে, জনপদ হয়েছে, বসতি হয়েছে, মানুষ হয়েছে, কিন্তু ওই 3 কোণার একটা কোণা কিন্তু এখনো হন্টেড, এবং সেখানে বড় বড় দুটো গাছ আছে এখনো। কখনো কেউ হয়তো হঠাৎ কারোর চোখে পড়ে গেল কোনো একজন কেউ দাঁড়িয়ে আছে যার মাথার চুল একদম হাঁটু পর্যন্ত লম্বা, পলকের তরে দেখলেন। কখনো কেউ দিনের বেলা আসছেন, দেখছেন একটা সাদা কুকুর, মানে নাদুস নুদুস সাদা কুকুর ওখান থেকে দৌড়োদৌড়ি করছে, অথচ সাদা কুকুর সচরাচর ওখানে নেই, দেখার মতো নেই, তারা জানে তো, তাদেরই তো এলাকা। কোনো সময় দেখছে সাদা এইরকম এত বড় একটা ইঁদুর, সাদা তার গায়ের রং, রাস্তা দিয়ে হয়তো আসছে, দেখছে ওই কোনাটা দিয়ে এরকম ঘুরঘুর 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 করছে। ওই কোনাটা কিন্তু হন্টেড হয়ে আছে। কখনো কেউ দেখে রাত্রিবেলায় ওই গাছের ওই কোণটাতে ঠিক ওই কর্নারে নীল আলো জ্বলায়, নীল রঙের আলো জল 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 করতে থাকে, আবার আলোটা আপনার থেকে কোথায় চলে যায়। একটা জোনাকির আলো হলে তো ভাই বোঝা যায় যে এটা জোনাকি চোখ, কিন্তু এইরকম মানে জল জল করে সেই আলোটা, নীল আলোটা ওই গাছের দুটোর কোনায়। ওই জায়গাটা কিন্তু এখনো হন্টেড। এবং ডালিয়া আমাকে বলেছে যে জেঠু, জনবসতি হয়েছে, জনপদ হয়েছে, মানুষ সভ্য শিক্ষিত সবই হয়েছে, আরো শিক্ষার অগ্রগতি হয়েছে, বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, কিন্তু বললে বিশ্বাস করবেন না জেঠু, এখনো লোকের মুখে মুখে ওই জায়গাটার কথাটা আছে। আজও কেউ না কেউ কিছু না কিছু দেখে, এবং তারা দেখে দেখে দেখে।
এই ঘটনাটা কিন্তু এখন ওই জায়গাটা কিন্তু হন্টেড। ওই জায়গাটা খুব নির্জন যেটু, কিন্তু আশেপাশে বাড়ি অনেক আছে, কিন্তু ভীষণ নির্জন। এবং আজও ওইটা কেউ না কেউ কিছু কিছু দেখে, কিন্তু কারো কোনো ক্ষতি হয় না। সেই জিনিসটা আর নেই, সেই হই হই করে ডাক দিয়ে যাওয়া, তো কত বছর আগের কথা। যাই হোক, আমি ঘটনাটা বললাম, ডালিয়াকে অনেক ধন্যবাদ। কারণ পশ্চিম মেদিনীপুরের একটা ঘটনা বলতে গিয়ে আপনারা একটা কথা বলি, ঘটনার দ্বারা করে কেউ প্রভাবিত হবেন না। কারণ অনেকেই বলেন আমার জ্বর হয়ে গেছিল, আমার হয়ে গেছিল, আমার কোমরে ব্যথা। আমার হয়েছিল, কারণ ওই গরুর গাড়ির সেই কনভয় নিয়ে যখন সদরে গেছিলেন এবং ফেরার সময় যে দৃশ্য দেখেছিলেন, আমি তো তার অর্ধেক বলিনি, এবং মেয়েটাও আমাকে বলেনি। তো কারণ আমার ক্ষতি হয়ে যাবে বা তার ক্ষতি হয়ে যাবে, বা যারা শুনবেন তাদের কারোর হবে, ওই জন্য বলেনি। তাই যেটুকু বলেছিলাম তাতেই অস্থির। ঠিক আছে, আপনারা অনেক অলৌকিক চ্যানেল ট্যানেল দেখেন, আমার ঘটনার সাথে মিলবে না এসব ঘটনা। কোনো বই পাতা খুঁজলে পাবেন না, এগুলো নেই, রেয়ার, আপনি পাবেন না। আমাকে রীতিমতো যদি অনেক দিন না আসে, আমাকে চাইতে হয়। আমাকে তারা উইলিংলি এগিয়ে আসে। এই যে ডালিয়া যে মেয়েটি, একজন রুচিসম্মত, একজন মানে শিক্ষিতা একটি মেয়ে, সে আমাকে যখন অডিওটা করেছে বলে, যেহেতু আমি অনেকদিন আসতে পারিনি, কাজে খুব ব্যস্ত ছিলাম, আজকে আপনাকে আমি একটা সত্যি ঘটনা পাঠাচ্ছি, ঘটনাটা শুনুন, ঠিক আছে? এবং অডিওটা এত সুন্দর করে করে। তারপরে আরও ঘটনা পাঠিয়েছেন অনেকে, শর্মিষ্ঠা সিস্টার আছে, প্রত্যয় আছে, রাজশ্রী আছে, আরও দুজন আছে, তারা পাঠিয়েছে। তা আমি সবারটাই শুনবো। আমাকে একটু শুক্রবার পর্যন্ত টাইম দিন, মোস্ট প্রবাবলি আমি শুক্রবার আমি ঘটনা আপনাদের শোনাবো। এবং আবারও বলছি যে এইসব ঘটনা শুনে কেউ প্রভাবিত হবেন না। কোনো এক সময় ঘটে যাওয়া ঘটনা আমি উদ্ঘাটন করলাম, এবং শুনুন, যা রটে তার তো কিছু বটে, পরিষ্কার কথা। এমন না আমি ভূতের বই থেকে গল্প বলে দিলাম। তো যাই হোক, সবাই খুব ভালো থাকুন। আর একটা কথা বলি সবাইকে, যে যারা নতুন সাবস্ক্রাইব করেছেন, সেই সাবস্ক্রাইবারদের অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা আর ভালোবাসা জানাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ নোটিফিকেশনটা আপনার পাবেন। পেলে কি হবে, ধরুন কোনো কোনো সোমবার বা কোনো বুধবার বা কোনো শুক্রবার আপনারা এই নোটিফিকেশন পাবেন। এবার কোন শুক্রবার বা কোন সোমবার পাবেন আমি তো সেটা নির্দিষ্টভাবে বলতে পারবো না। কারণ দেখুন, একটা ওয়েল প্রিপেয়ার্ড হতে গেলে, একটা ঘটনাকে শুনতে গেলে, সেটাকে টাইম টু টাইম শুনতে, এক নাগাড়ে বসে শোনা যায় না এগুলো। ওই একদিন শুনলাম, ভুলে গেলাম, পরদিন আবার সকালবেলায় হয়তো চা খাচ্ছি, বসে কিছুক্ষণ শুনে নিলাম, কিছুটা মনে গাঁথলো। এইরকমভাবে গেথে 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 এটা আমার মনের মধ্যে তৈরি হয়ে যায়। এবং তারপরে আমি প্রিপেয়ার হই, রিহার্স করতে থাকি যে কিভাবে আমি ঘটনাটাকে সবার সামনে তুলে ধরবো, উপস্থাপনা করব। কারণ দেখুন, যিনি গল্প বলেন বা স্টোরি টেলার, তার কাজ হচ্ছে একটা ভীষণ সবার সামনে তুলে ধরা একটা ছবি। অর্থাৎ ঘটনা তারা যখন শুনবেন, তখন তাদের সামনে যেন একটা ছবি ভেসে ওঠে, যে হ্যাঁ, গয়া মামাকে দেখতে এরকম, উঠোনটা এইরকম, ওই মূর্তিটাকে দেখতে এইরকম হবে, তিন কোনা জায়গাটা এই রকম জায়গা, ঠিক এইরকম একটা ভীষণ আনার চেষ্টা করি। এবার সেই কাজে আমি কতটা সফল আমি জানি না, তার বিচার তো আপনারা করবেন। আমি তো আর বিচারক নই, তবে আমি এখনো লার্নার। আমি মনে করি অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, আপনাদের কাছেও যদি এরকম কোনো অবিশ্বাস্য ঘটনা থাকে, আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরের ঠিকানা কিভাবে যাবেন আমি বলে দিই। যেখানে লেখা আছে, আমার চ্যানেলে যান, যেখানে লেখা আছে মা, ঠাকুমা, দাদু, আশরাফ অতীত, ওই জায়গাটা একটু আঙুল দিয়ে প্রেস করুন, দেখবেন ডেসক্রিপশনটা আপনার সামনে আছে। নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে, ওই নম্বরে এসে একটা হাই লিখবেন, আমি রেসপন্স করব। ঠিক আছে? এবার আপনি লিখে বা অডিও করে আপনি আপনার ঘটনা পাঠাতে পারেন। অবশ্যই আপনারা যদি চান, সেটা আপনাদের ঘটনা, আপনাদের সাপেক্ষ, মতামত সাপেক্ষ ব্যাপার। তো আর বাকি কি বলবো, সবাই খুব ভালো থাকুন। গতকাল রথযাত্রা গেল, জয় জগন্নাথ। জগন্নাথ সবার মঙ্গল করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর অসুরি চ্যানেলের সঙ্গে এইভাবে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের পরিচিত যারা আছে তাদের বলবেন, তাদের সঙ্গে ঘটনাগুলো শেয়ার করবেন, এই মানে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। হয়তো তার ভালো লেগে যেতে পারে, তিনি হয়তো সাবস্ক্রাইব করতে পারেন। তো এইটুকুই অনুরোধ, আর কিছু না। আমি একটা পাতি মানুষ, বসে গল্প শোনাই আপনাদের সামনাসামনি, কোনো মানে ইয়ে নেই, মানে কি বলবো, কোনো থাম্বনেল নেই আমার, কোনো পারিও না, ওসব করতেও পারি না। থাম্বনেল, তারপরে মিউজিক টিউজিক কীভাবে দেয় এটাই জানি না।
ঠিক আছে, তা এইসব নেই, আমি পরিষ্কার ওপেন টু অল গল্প বলি। তা আজকে এই ভিডিওটা ছাড়তে ছাড়তে একটু দেরি হবে, কারণ বাড়িতে এই কাজের যিনি আসেন দিদি ভাই, তিনি আজকে দেরি করেছেন। আমি বললাম, ও দিদি তুমি যে এত দেরি করলে, আমার তো আজকে সোমবার, ভিডিও ছাড়তে তো দেরি হবে। অনেকেই সোমবার, বুধবার বা শুক্রবার একটু তাকিয়ে বসে থাকেন ভালো গল্প শোনার জন্য। তা ঠিক আছে, আমি ভিডিও ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর আপনাদের কাছে কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দিন। দেখা হবে আবার মোস্ট প্রবাবলি শুক্রবার, বলে যাচ্ছি, যদি আমার তৈরি হয়ে যায় আমি শুক্রবার শুনিয়ে দেবো। ঠিক আছে, সেদিন হয়তো একটা না দুটো শোনাবো। ঠিক আছে, আজকের ঘটনাটা একটু বড় ছিল এবং গুছিয়ে বলতে হতো, সেই জন্য বললাম। তাও কতটা গুছিয়ে বলতে পারলাম, কোনো মিস গেল কিনা আমি জানি না, হয়তো পরে কপাল চাপড়াবো এই যা এই জায়গাটা বলিনি। তো যাই হোক, যতটা পারলাম বললাম। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার সবাইকে।